ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একাধিক আসনে বিজেপির বিরুদ্ধে বিজেপি সেখানে প্রার্থী দিয়েছে এবং লড়াই চলছে। যদিও সেখানে নির্দল প্রার্থী হিসাবে বিক্ষুব্ধ বিজেপির লোকজন লড়াই করছেন। এক দুটো ক্ষেত্রে নয়, বেশ কয়েকটি ক্ষেত্রে এই তথ্য যখন সামনে এসছে, বেশ কয়েকটি জায়গায় নেতাদের বক্তব্য একেবারে স্পষ্ট। নির্বাচনী লড়াই ফলাফল যাই হোক, এই সময়ের মধ্যে রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সেখানকার ভোটাবহ। কারণ বিরোধীরা তাদের মতন করে ময়দানে আছে, শাসক বলছেন সিপিআইএম কোমায় আচ্ছন্ন এবং কংগ্রেস অস্তিত্ব বিপন্ন। সেদিক থেকে কংগ্রেস সিপিআইএমকে কোনোভাবেই যে গুরুত্ব দেওয়া দরকার সেটা শাসক দল দিতে নারাজ। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী, সেখানে কার্যত শাসকের ভূমিকা কেমন? এই প্রশ্ন চারদিক থেকে উঠতে শুরু করেছে। আমরা রাজ্যের একাধিক জায়গায় এই তথ্য যখন নেওয়ার চেষ্টা করেছি, তখন বেশ কয়েকটি জায়গা থেকে যারা রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে লড়াইয়ে আছেন, তারা মূলত এই বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরতে চান। এবং নির্দল প্রার্থী হিসাবে যারা বিক্ষুব্ধ বিজেপি কিংবা বিজেপির বিরোধী যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় শুধু যাচ্ছেন তা নয়, প্রচারই করছেন শুধু তা নয়, তাদের দাবি তাদের জয় 100% নিশ্চিত। কাঠালিয়া বলুন বা অন্যান্য জায়গায় যে কয়েকটি বিষয়, সাবরুম সহ বেশ কয়েকটি জায়গার যে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনাদের কাছে আমরা প্রকাশ করেছি, সেগুলো তার বাইরেও একাধিক জায়গায় নির্দল প্রার্থীর সংখ্যা বিগত 2019 সালের তুলনায় অনেক বেড়ে গেছে। সেটা নির্বাচন কমিশনের তথ্য। এবং এই বছর দেখা গেছে বেশ কয়েকটি জায়গায় সরাসরি বিজেপির লোকজন, প্রাক্তন জনপ্রতিনিধি বা বলা যেতে পারে বিদায়ী পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধি, তিনিও তার মতন করে প্রতিদ্বন্দ্বী নতুবা প্রতিদ্বন্দ্বীদের টিম লিডার হিসাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিংবা পর্দার আড়ালে তিনি কাজ করছেন। এখন প্রশ্ন হলো, যারা দলীয় নেতৃত্ব যারা আছেন, তারা তাদের মতন করে সিদ্ধান্ত নেবেন। দলীয় নেতৃত্ব যারা আছেন, তারা তাদের মতন করে বিষয়গুলো দেখবেন। কিন্তু আমরা এতটুকু বলি যে, আমরা যারা আপনাদের সঙ্গে কথা বলি, নিয়মিত যারা আপনাদের সঙ্গে রাজনৈতিক চর্চায় থাকতে চাই, তারা প্রত্যেকেই হয়তো সেই কথাগুলো বিশ্বাস করবেন, যেটা সময়ের দাবি, সময়ের প্রেক্ষিত। রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন মানে সেখানে বৃহত্তর গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার একটি অন্যতম ধাপ। সেই ধাপের দিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে বা আজকের প্রেক্ষাপটে তারা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। সেসব নির্বাচনী ক্ষেত্রগুলোতেও গুরুত্বপূর্ণ, যেখানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তারা হয় কংগ্রেস, নয় সিপিআইএম, নয় বিজেপি, কিন্তু তার বাইরে বা মতও হতে পারে, তার বাইরে থেকে নির্দল। এবং নির্দল যারা আছেন তাদের আর একটা পরিচয় রয়েছে, তারা বিক্ষুব্ধ বিজেপি কিংবা বিজেপির লোকজন। এখন প্রশ্ন হলো, বিজেপির নেতৃত্ব কি এর মান্যতা দিয়েছেন? আপাতত প্রতীকের লড়াই হিসাব হলে হয়তো সেদিক থেকে বলা হবে যে প্রতীক যে দল দিয়েছে, যে দলের প্রতীক, সেই দলেরই তারা স্বীকৃত প্রার্থী, বাকিরা সেখানে দলের বহির্ভূত বা দলের বাইরে। এবং যেখানে যেখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, তার বাইরে থেকেও কয়েকটি জায়গায় খুব দারুণভাবে নির্দল প্রার্থীরা বলছেন বা তারা দাবি করছেন যে সাধারণ মানুষ তাদেরকে নির্বাচিত করতে অপেক্ষা করছেন এবং সেখানে মানুষ ভোট দিতে পারবেন। এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিটি বা একেবারে পুরো প্যানেল বা পুরো টিম সেখানে জয়ী হওয়ার সম্ভাবনাকে তারা সামনে এনেছেন, তাদের দাবি তাই। এবং যেখানে যেখানে তারা প্রচার করছেন, নির্দল প্রার্থীরা বা বিক্ষুব্ধ বিজেপি বা প্রাক্তন বিজেপি বলতে পারেন, যদিও তাদেরকে বহিষ্কার করার কোনো তথ্য আমাদের কাছে নেই বা নেতৃত্ব প্রকাশ্যে কিছু বলছেন না, আমি ধরে নিলাম তারা বিজেপির লোকজন বা বিজেপি, বিক্ষুব্ধ বিজেপি বা প্রাক্তন বিজেপি। এখন তাদের যে পরিচয় স্থানীয়ভাবে রয়েছে, স্থানীয়ভাবে সাধারণ মানুষের কাছে আছে, এবং তারা সেই প্রচারের বিষয়গুলো যখন তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে, তখন দুটো কথা তারা স্পষ্ট করে বলছেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চায়। তারা বলছেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আসন চান। তাদের দাবি হচ্ছে যে দুর্নীতি মাথাচাড়া দিয়েছে, দুর্নীতি বন্ধ করতে হবে। এখন প্রশ্ন হলো, এই অভিজ্ঞতা কার? নিঃসন্দেহে সাধারণ মানুষের। যদি এই কথাগুলো বিরোধী কংগ্রেস সিপিএম কেউ বলতেন বা সিপিএমের নেতৃত্ব বলতেন, কংগ্রেসের নেতৃত্ব বলতেন, তাহলে বোঝা যেত তারা বিরোধী দল হিসাবে শাসককে সেখানে বিব্রত করা, শাসককে বদনাম করা, কালিমালিপ্ত করার জন্য কথাগুলো বলছেন। যখন বিজেপির লোকজনই বাইরে গিয়ে কথাগুলো বলছেন অন্য ছন্দে, অন্য আবহে বা নির্দল রূপে, তখন এই কথাগুলোকে অস্বীকার কে করবেন?
আর এটাও তো ঘটনা। আমরা কয়েকটি বিষয় যখন আপনাদের কাছে আমরা প্রতিদিন তুলে ধরি, অনেকে সচেতন নাগরিকরা মানেই, যারা সচেতন নাগরিকরা মানেই সেখানে শুধু কথাগুলো বলছেন তা নয়, তারা অনেকে স্বীকার করছেন যে একটা অংশ আছে তারা বিচ্যুত হয়ে গেছেন, একটা অংশ আছে প্রশাসনিক কাজকে তারা আর জনগণের কাজ বলতে রাজি নয়, তাদের নিজেদের কাজ বলে লুটপাট করে নিচ্ছেন। আমরা দেখিয়েছি আজ কীভাবে উন্নয়নমূলক কাজের একটা অংশ কীভাবে লুটে পুটে খাওয়ার পর 2 নম্বরই কাজ হচ্ছে, আমরা দেখিয়েছি। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি উদুপুর থেকে দেবব্রত বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। আজকে আপনাদের সাবজেক্ট হয়েছে বিজেপি বিরুদ্ধে, বিজেপি বিরোধী। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রকৃতপক্ষে আপনাদের সাবজেক্টটা যে বিজেপি বিরোধী, বিজেপি বিরোধী, ওরা ওই জিনিস বিজেপি না, ওরা হলো গিয়া কংগ্রেস দালাল। ওরা বিজেপি গভর্নমেন্টে শেষ করার চেষ্টা করছে। যে বিজেপি গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ারে, আমাদের ভারত মাতাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে বসেছে, ওরা চায় না যে আমাদের ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে বসুক। সবকা সাথ সবকা বিকাশ, এই উন্নয়নমূলক কাজে অংশীদার হোক। ওরা উজ্জ্বল বিজেপি না, ওরা হচ্ছে সিপিএম আর কংগ্রেসের দালাল। তাই ওরা বিজেপির বিরুদ্ধে, বিজেপির এই বিরোধী। ওরা উজ্জ্বল বিজেপি না তো স্যার, ওরা হলো গিয়ে কংগ্রেস সিপিএম এর দালাল, ওদের হয়ে কাজ করছে। কারণ ওরা ভারত মাতাকে ভালোবাসতে শিখিনি। যদি ভারত মাতাকে কেউ ভালোবাসতে শিখে, সে হয়েছে বিজেপি গভর্নমেন্ট। আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ স্বপ্ন সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ আসনে বসাবেন। ওদেরকে জিজ্ঞাসা করুন যে ব্রিটিশের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হাত জোর করে নমস্কার করেছে, যা অতীতে কোনদিন হয়েছে কি দাদা? ওই বিজেপি বিরোধী যারা আছে ওরা হচ্ছে মূর্খ, ওরা হলো সিপিএম আর কংগ্রেসের দালাল, আর কিছু না। কারণ ওরা চাইছে বিজেপিটা শেষ হোক, কংগ্রেস সিপিএম এসে ভারতবর্ষে পাকিস্তান আর চীনের কাছে বিক্রি করে দাও, এটাই ওদের লক্ষ্য। কারণ ওরা ভারতবর্ষের, ভারত মাতাকে ভালোবাসে না, ভারতবর্ষকে ভালোবাসে না, ওরা ভালোবাসে চীন আর পাকিস্তানকে। ওদের লজ্জা থাকা দরকার। ওদের বিরুদ্ধে করোনাকালীন নেই। ওরা যদি লেখাপড়া করে থাকে করোনাকালী, সত্যিকারের করোনাকালীন নেই। আমাদের প্রধানমন্ত্রী এক কবি বলেছিলেন, পৃথিবীতে ভারতবর্ষের মনে ব্যক্তি আসবে, সে ভারতবর্ষকে অনেক উপরে নিয়ে যাবে। সে হলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যারা বিজেপি বিরোধী, ওরা তো বিজেপি পার্টি, বিজেপি করে না, ওরা হচ্ছে এজেন্ট, সিপিএম আর কংগ্রেসের এজেন্ট। এজেন্ট মানে কি দালাল। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এলএচি-নগর পঞ্চায়েতের 2 নং সুভাষনগর, এখানে একজন সাধারণ মহিলা এবং পুরুষ 2 জন প্রার্থী, তাদের সমর্থনে আমরা আজকে প্রচার মিছিল বের করেছি। তো কেন আমরা আজকে নির্দল হয়েছে, আমরা সবাই কিন্তু বিজেপি সমর্থক। হ্যাঁ, দিনের শেষে কিন্তু আমরা বিজেপি। তো এখানে
যিনি বিজেপির প্রধান, যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট, উনি এর বিগত 5 বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন। এর আগে ওনার স্বামী 6 মাস বা 8 মাসের মেম্বার ছিলেন। তো এত বড় একটা ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে। হ্যাঁ, তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না, এমন আর কি। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড়া করার জন্য। আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেশার দিয়েছে, সব কিছুকে উপেক্ষা করে আজকে আমরা এই প্রচার মিছিলে সামিল হয়েছি। কয়টা আসন এনএসসি নগর পঞ্চায়েতে? এনএসসি নগর পঞ্চায়েতে মোট 9টি আসন। 9টির ভিতরে 7টা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে ভারতীয় জনতা পার্টি। আর তো এই দুইটাতে ভোট হবে, যেহেতু আমরা নির্দল দাঁড় করিয়েছি। কোন কোন আসন এটা? এটা হলো সুভাষনগর হলো 2 নম্বর আসন, 2 নম্বরের 2 নং ওয়ার্ডের 3 নম্বর এবং 4 নম্বর আসন। 4 নম্বর আসন কে কে দাঁড় করে নির্দল প্রার্থী হিসেবে? এখানে নির্দল প্রার্থী হিসেবে আছেন হলো বিমল শীল শর্মা, আর হলো 4 নম্বর আসনে হলো রিনা দে। আপনারা ভোটারদের কাছে কি বার্তা নিয়ে যাইতেছেন? ভোটারদের কাছে বার্তা হলো আগামী দিনে পঞ্চায়েতে আমরা ভালো সুযোগ্য প্রার্থী পাঠাবো এবং সুশৃঙ্খলভাবে যাতে এবং ওনার দুর্নীতি সম্পর্কে টুকিটাকি তুলে ধরছি এর দূরে। আর 2 নম্বর মানে যদি জয়ী হয় নির্দল প্রার্থী, আপনারা তাদের জন্য কি করবেন? যদি আমরা জয়ী হই তাইলে আমরা সুবিচার এবং সুব্যবস্থা করবো। আমরা পঞ্চায়েতের যে সুব্যবস্থাগুলি এগুলি আমরা পরিচালনা সমভাবে মানুষের সঠিক অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, আমরা করে দেব। কতটুকু আশাবাদী যে আপনারা জয়ী হবেন? 100% আশাবাদী। আমরা বিজয় মিছিলে কি গান বাজাবো এটা নিয়ে ভাবছি। বিজয় মিছিলের গান কি হবে, ছেলেগুলো যে আনন্দ করবে, মহিলাগুলা মা বোনরা যে আনন্দ করবে, কি গান বাজাবে এটা নিয়ে ভাবছি এখন। চ্যালেঞ্জ যে করলো তখন আপনারা কি বলেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট আপনারা প্রেসার দেওয়ার আমরা হার মানিনি, তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আপনারা 100% একদম নির্দল প্রার্থী জয়ী হবে? হ্যাঁ, জয়ী হবে। এখানে যে বিজেপি প্রার্থীগুলো আছে ওরা দিশেহারা হয়ে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হুমকি দুমকি দিচ্ছে রাত্রেবেলা। বেশি না, হাতে গোনা দেবে না। এই মুসলিমে 8 জনের লই বার হয় সবসময়। এর মধ্যে 4 জন এখানের ভোটার, 4 জন বাইরের অন্য ওয়ার্ডের ভোটার হুমকি দুমকি দিচ্ছে বাড়িতে গিয়ে। আমাদের সঙ্গে যারা চলছে হাঁটছে, আমরা এই নিয়ে 3টা র্যালি করেছি ওয়ার্ডের মধ্যে, তো সবসময় হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো, হুমকি দুমকি দিয়ে সাধারণ জনগণকে আটকানো যাবে না। সাধারণ জনগণ সবসময় হ্যাঁ বলুন। আজকে বিজেপির বিরুদ্ধে বিজেপির নির্দল প্রার্থী, তারপরও তারা বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিতেছে, কিন্তু সারা ত্রিপুরা রাজ্য একই অবস্থা। যদিও মানুষ ভয়ে কথা বলতে পারে না, প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস দেখাইতে পারে না, প্রশাসনের ভয় এবং তাদের বাইক বাহিনীর কিছু ভয়। যেখানে বাইক বাহিনী প্রতিরোধ করার মতো ইয়ে হইতে পারছে, সেইখানে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা দেখুন, আমরা দেখছি এই 5 বছরে পঞ্চায়েত সমিতি বদল করণ লাগতেছে, প্রধান বদল করণ লাগতেছে, প্রধানের মেম্বারে কিলাকিলি করতেছে পঞ্চায়েতের ভিতরে। যেই ঘটনা আমরা আসলে আগে দেখি, এটার মূল কারণ হইল এই যে তথ্য, এই যে শুধু লোক লালসার কারণে, লুচ্চা বাইটা খাওয়ার কারণে এই অবস্থা এই পঞ্চায়েতের ভিতরে চলছে। আমরা বিভিন্ন পঞ্চায়েত সমিতির, ডুবলি পঞ্চায়েত সমিতি, আমাদের চরিনাম বিধানসভাতে আছে প্রধান লিয়া দরবার, কিলাকিলি পঞ্চায়েতের ভিতরে হয় মেম্বারে প্রধানে। এই অবস্থা এই বিজেপির আমলেই আমরা দেখলাম যে একটা জনসমক্ষে তাদের যে কুণ্ডল, কিন্তু কুণ্ডলটা কিসের জন্য? একমাত্র লুটপাটের জন্য। জনগণের কাজ করতেছে না কিছু। রাস্তাঘাটের অবস্থা খারাপ, জলের অবস্থা খারাপ, পটল জল দ্বারা বাড়ি বাড়ি জল যাবো, কিন্তু দেখা গেছে নল দিচ্ছে কিন্তু জল দিচ্ছে পারছে না। আগে যাওয়া হয়তো তাও বন্ধ। আর যেখানে একটু বিরোধী পাড়া দেখছে যে এই এলাকাটা একটু বিরোধী, এখানে তো জল একবারই বন্ধ। এই হচ্ছে বিজেপির এই যে অমৃত ভারত, এই বিজেপির নরেন্দ্র মোদীর অমৃত ভারত আমরা দেখলাম এই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পরই। তো জানি না এই অমৃত ভারত কতদিন থাকবে আর কতদিন এরকম করতে পারবে।
মনে হয় ত্রিপুরার জনগণও শিক্ষা নিতে আছে, তাদের প্রতিবাদ করার জন্য সেই প্রস্তুতিও নিতে আছে। বোঝা যাবে 28-এর পর। অত্যধিকই বলে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। বলছিলাম যে আজকে যে কিছুক্ষণ আগে ভদ্রলোক বললো যে কংগ্রেস সিপিএম তারা দালাল এই সেই কিছু বললো, এগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু আজকে যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, যারা বিরোধী শাসক দলের যারা আছে এখানে নির্বাচনে, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, ওনাদেরকে বলতে চাই কি পারপাসে ওনারা জিতেছে। ওনাদের কি মান সম্মান আছে? সত্যিকারের যদি নির্বাচন হতো, ওনারা একটা সিট পেত। ওনারা এখনই বিজেপি মিছিল করছে, ওনারা আসো বিজেপি মিছিলে চান্দা আমরাও দেবো। ওনার ছাপ্পা বুথের ইয়েতে আর নমিনেশন সাবমিট করতে না দেওয়ার ইয়েতে বিশালগড় বলুন, মেলাগড় বলুন, খোয়াই বলুন, কি কি বলবো, কোথায় কি দিয়েছে ওনারা ইয়ে দিয়েছে। আজকে কালকে গতকালকে উদয়পুরে অভিষেক দেবরায় একটা বক্তব্য রাখলো। এটা কি ঠিক? ঠিক না। এগুলো ওদের মাটির তলার মাটি নেই, পায়ের তলার মাটি নেই। ওনাদের যদি সৎ সাহস থাকে, মানিক শাহ যদি সরকারের যদি সৎ সাহস থাকে, সঠিক নির্বাচন করো, একটা সিটও তারা পাবে না, একটা সিটও তারা পাবে না। আমি গর্ব দিয়ে বলছি, একটা সিটও পাবে না। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই হারে লুটপাট, সেই ইডি তার দিল্লিতে ধরছে, ইডি বিরোধীদের ত্রিপুরাতে ইডি আসছে না কেন? কেন আসছে না? আমি বলবো কেন আসছে না ইডি ত্রিপুরাতে? অনেক এমএলএ মিনিস্টার ধরা পড়বে কেন? অনেক অনেক প্রচুর টাকা, 2 নম্বরই টাকা কামিয়েছে। জিরানা থেকে দোলমনোহর থেকে সাতরুম প্রচুর টাকা কামিয়েছে 2 নম্বরই। ইডি এদেরকে ধরছে না কেন? খালি বিরোধীর পিছনে লাগছে। বাদল চৌধুরী পিছনে লাগে কি পেয়েছে? কচু পেয়েছে। আপনাদেরকে জোরে বলছি, সরি, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আর কি। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দাদা আমি আবারও বলছি, হ্যাঁ থেকে ডেমনস্ট্রেশন একটু আগে যে ভদ্রলোক বলেছে অভিষেক আমরা একটা কথা বলি, আপনি যে বক্তব্যটা রাখবেন সেটা আপনার, আর অপরজন বা অন্য একজন যিনি বক্তব্য রাখছেন এটা ওনার বক্তব্য। আপনার বক্তব্য আমরা শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। 25 বছরে যখন আমরা যখন কংগ্রেস করতাম, আমরা কোনো প্রার্থী দিতে পারিনি, আমরা। এখন ওরা যদি কংগ্রেস প্রার্থী দিত, মার দৌড় খুন সন্ত্রাস সত্য, মার দৌড় খুন সন্ত্রাস বাড়ি করে আগুন লাগিয়ে দিত। ঠিক আছে, ওই কাচাররা তৈরি করেছে সিপিএম, এটা তো সিপিএম তৈরি করেছে থেকে আজ ত্রিপুরা তারা পাচ্ছে। তাই 25 বছর সিপিএম মানে সরকারের নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট দায়ী। 8 সেকেন্ড কংগ্রেস গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা আমি করেছিলাম, যেটা আমার দুর্ভাগ্য, দাদা। ত্রিপুরা যে স্বস্তি এই কাজেরলা তৈরি হয়েছে, তারা বিজেপি গভর্নমেন্ট করেনি, তারা করে দেখিয়েছে। দুটা আমার জানানোর পরে ত্রিপুরার যে বিভিন্ন দপ্তর থেকে সিপিও খবর আসা পরে মেরে তারে ভাগিয়ে দিয়েছে।
কেননা ওরা কংগ্রেস করতো তাই। ত্রিপুরা যে এই নিয়ম এই কাঁচাল রাখিয়ে তৈরি করেছে সিপিএম গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট করেনি। আমরা অতীত দেখুন, আজকের মাধ্যমে প্রতিটা দপ্তরের রিপোর্টন তারা কি করেছে, 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছরের কংগ্রেস গভর্নমেন্ট কি করেছে। আমি বলছি আমরা বিভিন্ন দপ্তরে মানে দেখুন আজকে অনেক লোক চাকরিতে জনগণ রিস্কে চালাচ্ছে, কেননা ওরা কংগ্রেস করেছিল। বাম বছরে এসেছে মেরে মাথা ফাঁসে অবশ্যই বের করে দিয়েছে। এটার জন্য দায়ী কে? সিপিএম, দায়ী কে? কংগ্রেস, দায়ী আমাদের বিজেপি গভর্নমেন্ট না। একবার আপনার অতীত নিয়ে কারণ এতে ওই সমস্ত লোকদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন আসলে আজকের যে বিষয়টা এটা আরো সত্যি হবে আর কিছুদিন পর। টিভির সাউন্ড একটু বন্ধ করুন। কারণ বিজেপি যা করছে, নিজস্ব স্বদলীয় যারা লুটপাট করবে তারাই একটু আপন ভাববে, আর বিজেপির নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, বলুন। দেখেন আজকে আপনারা ক্যাপশন দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে, বিরোধিতা লড়াই করছে। হ্যাঁ, কারণ আমরা দেখতেছি, আগে দেখতাম গ্রামের বরিষ্ঠ ব্যক্তিরা, যারা বয়স্ক ব্যক্তিরা বা সজ্জন গ্রামের মুরব্বীরা, প্রধান মেম্বার, তেমন একটা মানুষের যারা শ্রদ্ধা ভাজন করত, গ্রাম দ্বারা পালাই পারবো তারাই মেম্বার, প্রধান, উপপ্রধান বানাইতো। হ্যাঁ, বানাইতো। আর এখন দেখি বিজেপির মধ্যে ইয়ং বয়সের মেয়ে লোক নারীরা একটা রাজনীতি সম্বন্ধে কোনো আগা মাথা কিচ্ছু বুঝে না। হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়ার মতো বসে ডিজিটাল ইন্ডিয়া তারা আজকে প্রার্থী দ্বারা করেছে মেম্বার। তারা কিটা বুঝে রাজনীতি, কারে বুঝাইব গ্রামের মাধ্যমে? একটা গ্রামের মধ্যে একটা কত দরবার হয়, কত কিছু একটা পারিবারিক ঘটনার মাধ্যমে একটা বিচার আচার হয়। তারাই নিয়ে আজকে বিচার আচার করবো। পৃথিবীর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে হইব তারা তারা করাই দিচ্ছে বিজেপি মেম্বার। তারা বলে দেশ চালাইব, তারা বলে গ্রাম চালাইব। এটাই তো নমস্কার, আমরা যে ক্রিয়া দেখতেইব এই দুনিয়া, বিজেপির দুনিয়া, এটাই কথা আছে। আমরা দেশটা অধঃপতনে যেতে পুরোটা। এটাই দাদা, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
হ্যালো, বলছিলাম হ্যাঁ বলুন। মানে বলছেন বিজেপি বিরোধী, এটা নতুন কিছু নয়, রাজনীতিতে এরকম হয়। ত্রিস্তর পঞ্চায়েত, আমি বলবো দেখুন, মানে বিগত 2024 সালে কিন্তু এরকম হয়েছে, মানে আমাদের দেশে সব থেকে বড় পঞ্চায়েতের নির্বাচন। যেমন প্রার্থী পায়নি বলে নির্দল থেকে দাঁড়িয়েছে, কিন্তু মনে করুন বিহারের একজন আছে পাপ্পু যাদব, মানে কংগ্রেসের সমর্থক, কিন্তু কোন দল প্রার্থী দেয়নি বলে উনি মানে ক্যান্ডিডেট হয়েছেন নিজস্বভাবে, কিন্তু জয়ী হয়েছেন। আর এটা অন্য বিষয়। কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতে দেখুন, পঞ্চায়েত লেভেলে যারা মনে করুন এক ব্যক্তির নাম, আমার ব্যক্তিগত ধারণা, ওনারা অধিকাংশই বেকুব, মানে রাজনীতির সম্বন্ধে কিছুই জানে না। ত্রিস্তর পঞ্চায়েতে আর যে ব্যক্তি বা ব্যক্তি বিশেষ প্রার্থী হোক, ওনাকেই ভোট দিবেন, ব্যক্তি দেখে, এখানে দল দেখে নয়, চিহ্ন দেখে নয়। আর কেন্দ্রে কে বসে আছে সেগুলো দেখে যারা দেয় তারা মানে বুর্বক বলবো রাজনীতি। অনেকে স্বার্থের জন্য এরকম করে বাড়িতে বাধ্য হয়। আমি বলবো আপনার বাড়িতে বা আপনার এলাকায় হঠাৎ একটা যদি সমস্যা হয়, আপনি কি দিল্লিতে ফোন করবেন, এমপির কাছে কল করবেন? ওনারা আসবে, ত্রিস্তর পঞ্চায়েতে ওনারাই আসবে, যারা মানে এলাকার মধ্যে জনবৃত্তি আছে, আপত্তি সময় থাকে, দল দিয়ে হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, বামফ্রন্ট হোক, যে কোনো জন ব্যক্তি দেখে ভোট দেওয়া আমার পক্ষে মানে মানে আমি বলবো খুবই ভালো। এখানেও একজন পঞ্চায়েত প্রধান কি বলবো সদস্য, উনি এমন নয় যে একজন বিধায়ক, একজন এমপির মতন সরকারি বা ফেসিলিটি পান। উনি আপদে আসবেন, উনি হোক যে ডান বাম রাম কলা পাতা কাঁঠাল পাতা যে কোনো চিহ্নে উনি জানান। যদি ব্যক্তি সৎ হয়, নিষ্ঠাবান হয়, সমাজের জন্য সবসময় কাজ করে থাকেন, ওনাকে দেওয়া হোক। যেন বিজেপি থেকে কোনো লাভ হবে না। যদি দালাল হয় বা কোনো কি বলবো জনসমর্থন কম থাকে বা পঞ্চায়েতে লুটে ফুটে খাওয়া থাকে, তাহলে যদি ওই ব্যক্তি, হয়তো আমি চিনছি না জানি না, আপনাদের মাধ্যমে দেখলাম, যদি ব্যক্তি সৎ নিষ্ঠাবান হন, এই এলাকাবাসীর জন্য মানে কিছু করতে চান বা এরকম যদি ওনার রেকর্ড থাকে, আমি বলবো যারা মানে বিজেপি বিরোধী যারা আছেন সবাই যেন ওনাকে ভোট দিয়ে মানে জয়যুক্ত করুন পুরোপুকে। যেন দল দেখে কোনো লাভ নেই। একজন পঞ্চায়েত মেম্বার কিছুই করতে পারেন না, কিন্তু এলাকা ভিত্তিক অনেক কিছুই করতে পারেন। উনি মানে কি বলবো মন্ত্রী হবেন না, আর চেয়ারম্যান হবেন না, আর প্রধান হবেন না, আর কি বলবো জেলা সভাধিপতিও হবেন না। ওনার যদি ব্যক্তি ভালো হয়, মানে সবে যেন নিজের দলকে বাদ দিয়ে ওনাকে জয়যুক্ত করা হোক। আর যদি ব্যক্তিগত ভাবে মানে পুষ্টিকন্দ হয়ে থাকে, ওই ব্যক্তি যদি ভালো হয়ে থাকে, ওই যার দল বলছেন যে দলীয় প্রার্থী, উনি যদি ভালো হন তো ওনাকে ভোট দিন। আর যদি যে মানে নিজের স্বভাবে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধ হয়ে, উনি যদি ভালো হন, তুলনামূলক ওনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আর গণতন্ত্রের জন্য একটা দৃষ্টান্ত হোক, এটা আমি বলবো গণতন্ত্রের জন্য খুবই ভালো। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, নির্বাচনটা যেমন লাগে তখন লকডাউনের মতন আর কি, মানে পরীক্ষা না দিয়ে সবাই পাস, শুধু বিরোধীদের কেস আর দুদিন যা সব পাস। লকডাউনের পরিস্থিতি যেমন মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল 80% পাস করে দিল, এটা মানে এরকম একটা লকডাউন সিস্টেম আছে। মানে নির্বাচন মানে পঞ্চায়েতের লকডাউনের মধ্যে পরিস্থিতি হয়ে গেল, সব পাস বিনা পরিবর্তন, মানে পরীক্ষাই দিল না, পাস। এই পাশে কি মূল্যায়ন থাকবে এটা তো গার্জিয়ানরা বুঝবে, পাড়া প্রতিবেশী যারা আছে তারাই বুঝবে। ছেলে পাস করেছে, নাম্বার কোনো নাম্বার নেই, বিনা পরিবর্তন, লকডাউনের মতন আর কি পাস। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা বলছি। হ্যাঁ বলুন। একটু টিভির সাউন্ড বন্ধ করতে হবে। হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী। দেখুন, এখন তো বিরোধী চলছে, আগামী কয়েক মাস পরে
দেখবেন মারামারি হবে। কেন হবে? ভাগবাটোয়ারা নিয়েই হবে। কারণ এখন লুটে পুটে খাওয়া রাজনীতি চলছে। এখানে যেমন চলছে, আপনি যদি একটু পশ্চিমবাংলার দিকে তাকান, খবর রাখেন, দেখবেন সেখানেও কিন্তু তাদের নিজের দলের লোকরাই কিন্তু এই খাওয়া খাই ভাগবাটোয়ারা নিয়ে ঘোরাঘুরি হচ্ছে পঞ্চায়েত স্তরে এবং বিভিন্ন জায়গায়। এটাই স্বাভাবিক, কারণ যখন শাসক দল দুইটা গোষ্ঠী হয়ে যায় তখন কেউ শাসক দলের নেতারা মন্ত্রীরা কন্ট্রোল করতে পারেন না। এটা আমরা দেখছি, আপনাদের চ্যানেলও যেমন দেখছি, বাইরের চ্যানেলগুলি আমরা দেখছি যে এগুলি হয়ে যায়। এখন এটা বিরোধী করছে, আগামী কয়েক মাস পরে দেখবেন এরা মারামারি করবে ভাগবাটোয়ারা নিয়ে। কারণ এর আগে ভাগবাটোয়ারা নিয়ে ওদের মধ্যে মারামারি হবে, কারণ সবাই চাইছে এখন লুটে পুটে খাওয়ার জন্য। তো কিভাবে খাবে? খেতে গেলে তো মারামারি করতে হবে, যে ও খাবে আমি খাবো না, আমি খাবো ও খাবে না, এ তো চলতে পারবে না। এটাই হচ্ছে এখানে এখানে যা হচ্ছে পশ্চিমবাংলায় তাই হচ্ছে, আমরা তাই দেখছি। তাই এটা আগামী দিনের জন্য মানে অসীমী সংকেত দিচ্ছে এটা এদের দলের মধ্যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনাকে বলছেন বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী, এটা তো সঠিক। এখন বিজেপির বিরুদ্ধে দেখুন তারা কি, এটি খাঁটি বিজেপি। আর ওই যে বিজেপি দেখুন বর্তমানে এরিয়া ছিল কি, যে 88-93 আমাদের এই ত্রিপুরা রাজ্যে তৎকালীন কংগ্রেস শাসনে পঞ্চায়েতগুলিতে ভোট হয় নাই। সরকার কি করছে, ডেভেলপমেন্ট কমিটি তৈরি করে দিছিল। ডেভেলপমেন্ট কমিটির যে সদস্যরা, তাদেরকে সাধারণ মানুষের বলতো কি লুটপাট কমিটি। এখন এই লুটপাট কমিটিতে আইয়া ঢুকছে বিজেপির ভিতরে। এখন আপনার যে টপিক দিকে, টপিকের যারা বিরোধী সত্যিকারের বিজেপি, আর যেগুন বিজেপি বলে দাবি করতে আছে, এরাও সেই আগেকার সময়কার লুটপাট কমিটির লোক। ঠিকই আছে, এখানে বিরুদ্ধে দাঁড়াতে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে আমি মনে করি। এখন তারা বিরুদ্ধে নিত্য হয়ে দাঁড়িয়ে জনগণ খাদ্য ভোটাধিকার প্রয়োগ করুন। আমি আনন্দিত হব, খুশি হব। আপনাকে ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। তো বলছিলাম বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী টপিকটা তো এই স্বাভাবিক হওয়াটা, যখন একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হয় দলের মধ্যে, কোন দল তৈরি হয়, যে আদি নব্য যখন তৈরি হয়, তখনই ওই সমস্যাগুলো ভালো করে মাথা চারা দেয়। আজকে ত্রিপুরার বিরোধীদেরকে দেওয়া হচ্ছে না, কিন্তু নিজের দলের লোকরা বিরোধী হিসাবে চিহ্নিত হচ্ছে। কেন? তারা বলতে পারবে। আর কিছু কিছু ঘটনা হচ্ছে
যে নেক্সট সিনিয়র সিটিজেন দাবি করেন, কিন্তু আপনার অনুষ্ঠানটা আর কতবার আপনি প্রত্যেকটা দিন বলতে হবে আপনাকে স্পিড সাউন্ডটা মিউট করুন। প্রত্যেক দিন কথা বলেন, তো এরপরও আমাদেরকে বলতে হয়। কথা তো বলি, আমরা মোবাইলে কথা বলি, এই মোবাইল থেকে আবার আপনার টোনটা, আমার টোনটা আমি শুনবো। এই যে আমি কথা বলছি, এটা পেছনে আটকে আছে কিন্তু একটা জায়গাতে, আবার এটা কন্টিনিউ হবে আমি যখন খুলবো, খুলে আবার স্টার্ট করলে। তো ওই জিনিসগুলো, আমার কথাটা আমি না শুনে পরে শুনি না, আমার কথাটাই শুনবো আমি, পরে শুনি মোবাইলটার মধ্যে। এই জিনিসগুলা সিনিয়র সিটিজেন দাবি সত্ত্বেও এরকম হয়, এটা অকল্পনীয়। বাবাটা বিরোধী 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 প্রত্যেকদিন শুনি, কিন্তু ওই যে 88 থেকে 93, হ্যাঁ সত্যি ছিল না তো, কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি, তখন চেয়ারম্যানের সিস্টেম ছিল, যার জন্য 5 বছরের মধ্যে ওদেরকে ফেলে দেওয়া হয়েছে, যদিও রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে। বামপন্থীরা 2বার ক্ষমতা দখল করেছে, 78 এবং 93, 2বার রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে। নিজের দল নরসিংহ রাও, উনি রাষ্ট্রপতি শাসন জারি করেছেন 93 সালে। তো এগুলা আমরা অভ্যস্ত, আমরাও মোটামুটি সিনিয়র সিটিজেন বলতে পারি। দেশের অবস্থা কি চলছে, শুধু চাপপাত চাপপাত চাপপাত। আমাদের এখানে কি চলছে, ওই যে এডিসিতে এখন মহারাজ বোন তো পাশ করে গেছে, কৃতি দেবী আসে ত্রিপুরাতে, আপনাদের মাধ্যমে দেখতে পাই না ছবিতে, ওই এসেছিল, জিতে গেছে, চলে গেছে পার্টি। এগুলা আমরা দেখছি, অনুভব করছি, সত্যি এগুলা ঘটনা। আর সিপিএম পিরিয়ডে যে পঞ্চায়েত নির্বাচন হতো, অনেকে আপনাদের এখন সাধুবাদ জানায়, কিন্তু আপনারা সত্যি কথাটা বলেন। সেদিনও বলেছিলেন, যার জন্য ব্যাপারটা আপনাদের কেস করে দেওয়া হয়েছিল আপনাদের ব্যাপারের বিরুদ্ধে। তারপর এই প্রতিবাদী কলমের শক্তি রূপে বের হয়েছিল। আমরা ইতিহাস মোটামুটি রাখি, মনে রাখি। এই হলো ঘটনা। সারা ভারতবর্ষের অবস্থা করুন, জিনিসপত্রের দাম, অগ্নিমূল্য, বেকারত্ব, কি বলবো। আজকে কৃষি নেই বললেই চলে। আমাদের এলাকার মধ্যে জমিগুলা পড়ে আছে, প্রচুর জমি পড়ে আছে, কেউ লাগাতে চায় না। ট্রাক্টর আনতে গেলে কত টাকা খরচা, এরপরে লেবার পাওয়া যায় না। কি করবে তারা? যে টাকা খরচা হবে সে টাকাও সে তুলতে পারে না। কে করবে কৃষিটা? এই যে সারা দেশের অবস্থা, আমরা ত্রিপুরার মধ্যেই আমি অনুভব করছি। সারা দেশের তো আর সব জায়গাতে গিয়ে আমি পারি না, বা আমরা হয়তো আপনাদের মাধ্যমেই, আপনারা চতুর্থ স্তম্ভ, আপনাদের চোখ দিয়ে আমরা সবটা দেখি। কি বলবো আর বলুন, প্রত্যেকদিন তো মোটামুটি চেষ্টা করি কিছু না কিছু বলার। শুভরাত্রি, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বিজেপির বিরুদ্ধে বিজেপি মানে গড়ের শত্রু বিভীষণ। মহাভারতের রাম রাবণের যুদ্ধের মধ্যে দেখলাম, এবং বর্তমান তো রাম রাজত্বই চলছে। তো এই রাম রাজত্বের মধ্যে গড়ের শত্রু বিভীষণ, তখনই না রাবণকে শেষ করা গেছে। আর ওই উদয়পুরের এক রাম ভক্ত, ওনাকে দুইবার নির্বাচিত হওয়ার পরে এই অবস্থা কি হবে তখন বুঝবেন, এখন না, তখন বুঝবেন। ফল যখন ফলতে আরম্ভ করবে খাওয়ার জন্য, তখন দেখবেন কিভাবে কারাকারি, মারামারি, হানাহানি হবে।
তখনই মজাটা হবে। এখন না, এখন মাত্র যা দেখছি আমরা, এখন মাত্র ফল পাকানো শুরু হচ্ছে। যেই মাত্র ফলটা পাকবে তখনই আমরা ত্রিপুরাবাসীটা দেখবে, আর বেশি দিন নেই। আর আরেকটা জিনিস, যারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন এবং খুবই খুশি, আমাদের যারা বিজেপি করিয়ে আমরা কিন্তু খুবই খুশি, কিন্তু ওরা সাংবিধানিক দিক দিয়ে চিন্তা করলে তাদের বিরুদ্ধে যে আমরা কথা পাচ্ছি বা দাবি দেওয়া আদায় করতে পারবো কিনা, এটা তাদের মাথার মধ্যে নেই। কেননা যেহেতু যে প্রধান নির্বাচিত হবে, যে চেয়ারম্যান নির্বাচিত হবে, যে জেলা সভাধিপতি নির্বাচিত হবে, উনি তো আমাদের জনগণের গণতন্ত্রের বুধের মাধ্যমে উনি তো জিতেনি, উনি তো নিজেই মানে স্বস্বরূপ নিজেই নির্বাচিত। সুতরাং ওনার কাছে দাবি দেওয়া নিয়ে কথা বলা, এটা আমাদের কোনো অধিকার থাকবে না, এবং চট করে বলেও দিতে পারবে যে আপনাদের বুথে কি আমি জয় হয়েছি, আপনাদের কথা মতো আমার চলবে, এরকম দিন আসবে। এবং যারা ওই বক্ত হোক ব্যাকুব হইও না, আমরা যে ব্যাকুব হচ্ছে, এই ব্যাকুবের ফলটা কিছুদিনের মধ্যে আমরা এটা টের পাবো। আফটার দ্য ইলেকশন এবং আফটার দ্য ফর্ম, পঞ্চায়েত বডি, জেলা পরিষদ বডি, তারপরে তখনই বুঝবে মজাটা এখানে ত্রিপুরার মানুষ। তখনই এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা, তারপরে এই যে দলের ভিতরে দল দাঁড়ানো, তখনই আমরা জনগণটা বুঝবে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। আজকে পঞ্চায়েত নির্বাচন হ্যালো, কথা বলুন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারপরও আমি বলছি, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। এবার কথা বলুন। তারপরও আমি বলছি ওনাদেরকে আমি পুরস্কৃত করব, কারণ ওনারা পরিশ্রম করে জিতেছে, সবকিছু করে জিতেছে, কিন্তু পুরস্কৃত করবো কেন? ওনারা আসলে বলবো তোমরা কি পরিশ্রম করে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছ, এটা বলতে হবে। তাদেরকে প্রত্যেকটা পঞ্চায়েত যারা জিতেছে তাদেরকে আমি 5,000 টাকা করে পুরস্কার দিব। তারা বলতে হবে কিভাবে তারা জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। ওনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে 5,000 টাকা করে দেব ওদেরকে, আমি ভিডিও মিছিল করবো না, কিন্তু বলতে হবে কিভাবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। নমস্কার। আমরা দেখলাম বা শুনলাম যারা এই অনুষ্ঠানে কথা বলেছেন, তার বাইরে থেকেও যারা কথাগুলো শুনতে চান, কথাগুলো বলবেন বা আমাদের রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, প্রত্যেকেই হয়তো চাইবেন যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন সুন্দরভাবে হোক, আমরাও সেদিক থেকে বলি। কিন্তু একটি বিষয়বোধ হয় খুব চর্চার, সেটা হচ্ছে সেখানে প্রতিদ্বন্দ্বী রয়েছেন, আবার রাজনৈতিক ভাবনায় শাসকের। এখন শাসকের ব্যাখ্যা কী থাকবে? আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।